আসসালামু আলাইকুম। আমরা আজকে তড়িৎ রসায়ন থেকে সাস্টে যে সকল প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন এবং সাস্ট রসায়নে যে সকল প্রশ্ন আসতে পারে ঠিক সেরকম কিছু প্রশ্ন এবং টপিক নিয়ে আমরা আলোচনা করব। এগুলো থেকে ইনশাল্লাহ আমরা সাস্টের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবো। তো শুরুতে দেখো আমরা এখানে যে প্রশ্নটা রেখেছি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কিসের সাহায্যে তড়িৎ পরিবহন হয়। তো দেখো আমরা জানি ইলেকট্রনীয় পরিবাহী আছে আর একটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আছে। ইলেকট্রনীয় পরিবাহীতে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তড়িৎ পরিবহন ঘটে, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে আয়নের মাধ্যমে আমার তড়িৎ পরিবহন ঘটে। যেমন এখানে যদি বলা হয়, এভাবে কোশ্চেনটা আসতে পারে যে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ কিভাবে হবে। তো প্রথমে এইটা আমাকে দেখতে হবে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ বলতে এখানে এই তড়িৎ পরিবহন বলতে আমাকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করতে হবে। তা এই জায়গায় তুমি দেখো সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নে ভাগ করতে পারো, তাহলে এখানে আয়ন আদান প্রদানের মাধ্যমে মূলত তড়িৎ পরিবহনটা ঘটবে। আচ্ছা, তাপমাত্রা বাড়ার সাথে সাথে কোনটির বিদ্যুৎ পরিবাহিতা বাড়ে। দেখো আমরা পরিবাহী পদার্থ জানি, অপরিবাহী পদার্থ আর অর্ধপরিবাহী পদার্থ। তো এখন যে পরিবাহী যে পদার্থ আছে আর অর্ধপরিবাহী যে পদার্থ আছে, এই দুইটার পরিবাহীর টেম্পারেচার বাড়ালে এইটা আস্তে আস্তে অপরিবাহীর দিকে মানে অর্ধপরিবাহিতে রূপ নেয়। পরিবাহীর টেম্পারেচার বাড়ালে এটা কিসের রূপ নেবে, অর্ধপরিবাহিতে রূপ নিবে। আর অর্ধপরিবাহীর যদি টেম্পারেচার ইনক্রিজ করা হয় তাহলে এটা পরিবাহিতে রূপ নেয়। তাহলে এইগুলোর মধ্যে দেখো একমাত্র সিলিকনটা অর্ধপরিবাহী। তাহলে এই অর্ধপরিবাহী যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে এটা পরিবাহিতে রূপ নিবে, মানে বিদ্যুৎ পরিবহন বাড়বে। আচ্ছা, নিম্নের সোডিয়াম ক্লোরাইড দ্রবণগুলোর মধ্যে কোনটার আপেক্ষিক পরিবাহিতা সর্বোচ্চ, ম্যাক্সিমাম আপেক্ষিক পরিবাহিতা কার। এখন এইগুলোর মধ্যে দেখো যার কনসেন্ট্রেশন সব থেকে বেশি হবে, ঘনমাত্রা যার সব থেকে বেশি হবে সেইটার আপেক্ষিক পরিবাহিতা সর্বোচ্চ হবে। কারণ আপেক্ষিক পরিবাহিতা ঘনমাত্রার সাথে কিন্তু সমানুপাতিক সম্পর্ক আছে। তাহলে এইখানে দেখো সব থেকে বেশি ঘনমাত্রা, তাহলে এইটা আপেক্ষিক পরিবাহিতা সর্বোচ্চ হবে। কোনটা তড়িৎ বিশ্লেষ্য নয়। সবল তড়িৎ বিশ্লেষ্য আছে, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আছে, আর কিছু তড়িৎ অবিশ্লেষ্য আছে। এখন আমরা জানি দেখো এর মধ্যে ইথানোয়িক অ্যাসিড দুর্বল, এটা তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। অ্যামোনিয়াম ক্লোরাইড এটাও মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ক্যালসিয়াম ক্লোরাইড এটাও তড়িৎ বিশ্লেষ্য। একমাত্র দেখো কার্বন টেট্রাক্লোরাইড এটা হচ্ছে একটা সমযোজী যৌগ, আর বাকি সব কিন্তু সমযোজী যৌগ না। যেহেতু এটা সমযোজী যৌগ সেজন্য এটা তড়িৎ বিশ্লেষ্য হবে না। এখান থেকে তুমি সবল তড়িৎ বিশ্লেষ্য পাবা এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পাবা। সবল তড়িৎ বিশ্লেষ্য কারা, যারা সবাল এসিড সবাল ক্ষার এবং সবাল এসিড সবাল ক্ষারের যে লবণগুলো আছে তারা সব স্ট্রং অ্যাসিড, মেইনলি এভাবে মনে রাখতে পারি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস অ্যান্ড এদের যে সল্ট আছে সেগুলা। আর দুর্বল কারা, এই যে দুর্বল বলতে আমরা উইক অ্যাসিড উইক বেস এইগুলাকে আমরা সাধারণত বুঝি। তারপরে এরা তো তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য, সমযোজী যৌগ, বিশুদ্ধ পানি। এখান থেকে আবার আমরা বলতে পারি ওয়াটার, সেটা কিন্তু বিশুদ্ধ, অবিশুদ্ধ হলে সেটা বিদ্যুৎ পরিবহন করবে। আচ্ছা, 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে। ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে। আচ্ছা, দেখো এই এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মের অন্তর্ভুক্ত তড়িৎ রাসায়নিক সহায়ক সিরিজ। আমরা দেখো ফ্যারাডের প্রথম সূত্র, এই সূত্র দিয়ে আমরা সকল ম্যাথমেটিক্যাল টার্মগুলো করতে পারি। এখানে আমাকে বলছে যে কোনটা ওই কোন ধাতুটা অধিক পরিমাণে সঞ্চিত হবে। এখন সঞ্চিত হয় কোথায়, ক্যাথোডে। অ্যানোড ছেড়ে চলে যায় আর ক্যাথোডে গিয়ে সঞ্চিত হয়, এটা আমরা জানি। এখন এখানে আমাকে কি বের করতে হবে, দেখো এই যে এন মোল সংখ্যা আমরা এখানে রাখছি, এই মোল সংখ্যার এখানে কি আছে, W/M আছে না। তা এখানে দেখো কিউ সেম থাকবে, কিউ এর মান 1 ফ্যারাডে বলে দিছে। তুল্য সংখ্যা যে ধাতুটা এই তুল্য সংখ্যাটা কিন্তু সব ধাতুর জন্য আলাদা আলাদা, ফ্যারাডে তো সেম। তাহলে এখান থেকে আমরা ইএফ পাচ্ছি। তাহলে ই এর সাথে ডাব্লিউ এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক না, ডাব্লিউ সমানুপাতিক ই। তো দেখো এখানে বলছে অধিক পরিমাণে সঞ্চিত হওয়ার কথা, তাহলে যার ই এর মান সব থেকে কম তার ডাব্লু বা সঞ্চিতের পরিমাণ সব থেকে বেশি। ই বলতে তুল্য সংখ্যা বোঝাচ্ছি। জিঙ্ক ধাতু তার তুল্য সংখ্যা 2, অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা 3, পটাশিয়ামের তুল্য সংখ্যা 1, ক্যালসিয়ামের তুল্য সংখ্যা 2। তাহলে সেই হিসেবে দেখো পটাশিয়ামের যেহেতু তুল্য সংখ্যা 1, সব থেকে তুল্য সংখ্যা কম এর, এজন্য এইটা সব থেকে অধিক পরিমাণে সঞ্চিত হবে।
এরপর একটু খেয়াল করি, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা শর্ট সিলেবাসের বাইরেও করব, কারণ ফুল সিলেবাস বলা হয়েছে, এই জন্য আমরা এখান থেকে ফুল সিলেবাসের টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে যে কোশ্চেনটা রাখছি দেখো, কোন পরিবাহিতা কোষের তড়িৎদ্বারের মাত্রা 0.9 সেন্টিমিটার ও 1.005 সেন্টিমিটার এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি এত হয়, ওই পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক কত হবে? তো কোষ ধ্রুবকের সূত্র কি? কোষ ধ্রুবকের সূত্র ছিল হচ্ছে L/A, এটাই হচ্ছে আমার কোষ ধ্রুবক। তাই এলটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এখানে 4.5, আর এই এ হচ্ছে ক্ষেত্রফল। এই দুইটা যদি গুণ করে দিই তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে কত হবে? 0.9 ইন্টু 1.005, 0.9 ইন্টু 1.005। তো এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কত আসবে? অনের কম আসবে। এই 4.5কে যদি তুমি অনের কম কোনো কিছু দিয়ে ভাগ করো তাহলে কি আসবে? 4.5 থেকে একটু বেশি কিছু আসবে। এখন খুব বেশি তো আসবে না, অল্প একটু বেশি আসবে। এখানে অল্প একটু বেশি আসবে। তাহলে সেটা কত হবে? অল্প একটু বেশি বলতে কিন্তু আর 4.575 দিও না, কারণ 4.5 তো ছিলই। তাকে যদি তুমি ওই 0.9 বা 0.89 দিয়ে কিছু দিয়ে ভাগ করো তখন কি হবে? এখানে তো 0.9ই আসে, তাই না? তখন তুমি এখানে এই 5-এর কাছাকাছি কিন্তু আসে। দেখো কেন, এই যে আমরা এখানে কি বললাম? 0.9 বললাম না? তো 0.9কে যদি তুমি এটা ভাগ করো তাহলে কি হয়? এখানে যদি 1 হইতো তাহলে 4.5 হইতো, তাহলে 0.9 কত? 5 9 45, 5-এর কাছাকাছি কোন মান থাকে? আচ্ছা, এবার বলছে সিজিএস এককে তুল্য পরিবাহিতার একক কোনটা? তুল্য পরিবাহিতা আছে, আর মোলার পরিবাহিতা আছে, আর আপেক্ষিক পরিবাহিতা আছে। তো এই যে তুল্য পরিবাহিতার একক হচ্ছে পার হোম, সেন্টিমিটার স্কয়ার, গ্রাম পার ইকুইভ্যালেন্ট, এইটা। আর সাথে সাথে এটাও মনে রাখতে পারি, মোলার পরিবাহিতার একক হচ্ছে, এইটাই হচ্ছে মোলার পরিবাহিতার একক, সি নাম্বারটা। একটি সমযোজী আয়নের বাহিত চার্জের পরিমাণ কত? একটা সমযোজী আয়নের বাহিত চার্জের পরিমাণ কত? এখানে সমযোজী আয়ন মানে এটা আমাদের নতুন কোনো টার্ম না। এই সমযোজী আয়ন মানেই বোঝানো হচ্ছে এটা একটা চার্জ, এক চার্জযুক্ত অ্যানায়ন। তাহলে একটা চার্জযুক্ত অ্যানায়ন বলতে কি? একটা ইলেকট্রন চার্জ, এই অ্যানায়নে কি থাকে? ইলেকট্রন থাকে না? তাই একটা ইলেকট্রনের যে চার্জ সেটাই আমরা এখানে দিব। তাই ইলেকট্রন চার্জ কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আচ্ছা, ক্যাথোডে 1 মোল কপার ধাতু জমা করতে কপার সালফেট দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? তাহলে এখানে সর্বদা আমরা এই সূত্র দিয়ে করব, কিউ সমান NEF দিয়ে। এন এর মান বলছে 1 মোল। কপারের তুল্য সংখ্যা কত? কপারের তুল্য সংখ্যা 2, তার মানে 1 × 2 × F, তাহলে এখান থেকে আমি 2 ফ্যারাডে পাচ্ছি। এই জায়গা থেকে আমরা 2 ফ্যারাডে পেয়ে যাচ্ছি। আচ্ছা, ফার্স্টে যে কোশ্চেনটা আসছে এটা যদি আমরা একটু দেখি, কি বলছে এখানে? কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে নিচের কোন উক্তিটা ভুল? কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের কথা বলছে। আচ্ছা, এখন যেহেতু জলীয় দ্রবণের কথা আছে, তড়িৎ বিশ্লেষণ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। জলীয় কথাটা থাকলে এই যে লবণটা দেওয়া থাকবে ওটাকে তো তুমি ভাঙবাই। কপার এবং সালফেট সাথে জলীয় কথা যদি থাকে সেখানে আমাকে পানিও ভাঙতে হবে। পানি ভাঙলে আমরা HOH আয়ন পাই। এখন কথা হচ্ছে এখানে আমাদের ক্যাথোডে কি যাবে, অ্যানোডে কি উৎপন্ন হবে, এইটাই হচ্ছে আমার প্রধান প্রধান কথা। আচ্ছা, দেখো, ক্যাথোড নেগেটিভ, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা বলি ক্যাথোড নেগেটিভ, তাই নেগেটিভে কি যাবে? পজিটিভরা যাবে। আর অ্যানোড যেহেতু পজিটিভ সেখানে এই নেগেটিভরা যাবে। এখন এই দুইটা তো যাবে না, এদের মধ্যে কে যাবে? কপার এবং হাইড্রোজেনের মধ্যে কে যাবে ক্যাথোডে? ক্যাথোডে উৎপন্ন হবে কে? ক্যাথোডে কে উৎপন্ন হবে? ক্যাথোডে দেখো, আমরা জানি তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজে যে যার অবস্থান যত নিচে সে দ্রবণে আগে চার্জ মুক্ত হয়। হাইড্রোজেনের নিচে কপার আছে, তাহলে ক্যাথোডে যাবে কপার, ক্যাথোডে যাবে কপার। আর অ্যানোডে কে যাবে? হাইড্রোজেন তো যাবে না, এখানে অ্যানোডে যাবে এই দুইটার মধ্যে যে কোনো একটা। তো যেই যাক যাবে তো ওই, যেহেতু সে সবার নিচে আছে। তাই সালফেট হাইড্রোক্সাইড মানে মোটামুটি যদি অক্সিজেন থাকে তাহলে অ্যানোডে আমাদের অক্সিজেন উৎপন্ন হয়। অ্যানোডে সাধারণত আমাদের অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এবার এখানে একটু আসো, প্লাটিনাম দ্বারা তৈরি অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হবে, এটা ঠিক আছে।
কপার অ্যানোড ব্যবহৃত হলে দ্রবণের বর্ণ হালকা হবে। অ্যানোড হিসেবে যদি আমি কপার ব্যবহার করি, আচ্ছা এটা ধরো আমরা বুঝতেছি না, তো এই বিশ্লেষণের পরে ক্যাথোডের ভর বৃদ্ধি পাবে, ক্যাথোডে কপার সঞ্চিত হচ্ছে, তার মানে কি ভর বৃদ্ধি পাবে। প্লাটিনাম দ্বারা ক্যাথোডে এইটা তো ভুল, ক্যাথোডে তো আমরা কপার পাবো, অক্সিজেন তো পাবো অ্যানোডে, তাহলে এইটাই ভুল আছে। এই বি না বুঝতে পারলেও কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। কিন্তু এটা কপার যদি আমি অ্যানোড হিসেবে ব্যবহার করি, এখানে সাধারণত কালারটা হালকা হয়ে যায়। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটা উৎপন্ন হয় না? তাহলে এটা একদম সেম উপরেরটার মতো, জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ বলছে, তাহলে এখানে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, হাইড্রোজেন আয়ন, ওএইচ আয়ন, তাহলে কি এই কোনটা উৎপন্ন হবে না এটা আমাকে বের করতে হবে। তো এখন এখানে সে একই কথা, অ্যানোডে কে যাবে, ক্যাথোডে কে যাবে, অ্যানোডে কে যাবে, ক্যাথোডে কে যাবে। তা অ্যানোড হচ্ছে নেগেটিভ, সেখানে আমরা পজিটিভ গুলো দিব। এই অ্যানোড নেগেটিভ বা অ্যানোড ক্যাথোড এটা যদি পজিটিভ নেগেটিভ গোলায়ও যায় কোনো সমস্যা নাই, তুমি এখান থেকে বের করবা যার অবস্থান নিচে, মানে তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজে তাকে তুমি নিচের দিকে, মানে তাকে তুমি আগে চার্জ মুক্ত করবা, তাকে তুমি আগে চার্জ মুক্ত করবা, এটাই হচ্ছে মূল কথা। এখন ক্যাথোড যেহেতু উপরে আমরা নেগেটিভ বলছিলাম, এখানেও আমরা ক্যাথোড নেগেটিভ বলবো আর অ্যানোডটা পজিটিভ বললাম। এখন এই নেগেটিভে কে যাবে, এই পজিটিভ গুলো যাবে। এখন এই পজিটিভের মধ্যে কে যাবে, কার অবস্থান নিচে, অবস্থান হচ্ছে কার নিচে, এখানে হাইড্রোজেনের অবস্থানটা নিচে, তাহলে ক্যাথোডে আমাদের কি আসবে, ক্যাথোডে আমি হাইড্রোজেন পাবো, এটা একটা পাইলাম। অ্যানোডে কে যাবে, অ্যানোডে ওএইচ এর অবস্থান নিচে, তাহলে এখান থেকে আমি কি পাবো, ওএইচ থাকলে সেখান থেকে অক্সিজেন পাবো। তাহলে দেখো, হাইড্রোজেন ওএইচ আমরা অক্সিজেন পাইলাম, আর এই সোডিয়াম আর ওএইচ বিক্রিয়া করে আমার একটা খাত তৈরি করে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, হাইড্রোজেন তৈরি হবে। একটু ভুল হয়েছে, তো এখানে তো এই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বলতে এই জায়গায় মূলত অক্সিজেন না, এখানে ক্লোরিন আসবে, ক্লোরিনের কনসেন্ট্রেশনটা বেশি, ক্লোরিন আয়নের ঘনমাত্রাটা এখানে বেশি, এই জন্য ক্লোরিন আয়নটা এখানে তোমার চার্জ মুক্ত হবে আগে, তার মানে Cl2 আসবে, অক্সিজেন উৎপন্ন হবে না, এখানে সোডিয়াম তাহলে হবে না। তাহলে কোনটা উৎপন্ন হয় না, এখানে সোডিয়াম উৎপন্ন হয় না, অক্সিজেন কিন্তু উৎপন্ন এখানে হয় না, সোডিয়াম এবং অক্সিজেন কোনোটাই উৎপন্ন হবে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো, কপার অ্যানোড ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোনটা হয়, অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। আমরা জানি অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। তো দেখো জারণ মানে কি, জারণ সংখ্যা বাড়া, দেখো 0 থেকে 2 প্লাস হয়েছে, তাহলে এই জায়গাটাতে জারণ সংখ্যা বাড়ছে, তাহলে এইটাই আমার কারেক্ট উত্তর। আমার কিন্তু শুধুমাত্র বলছে অ্যানোডের বিক্রিয়া, ক্যাথোডিক বিক্রিয়াটা কিন্তু এখানে উত্তর যদি সঠিকও থাকে আমরা কিন্তু সেটা নিব না, শুধুমাত্র অ্যানোডের বিক্রিয়াটা আমার বলছে। এটা কিন্তু ক্যাথোডের বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়া কিন্তু এখানে ঠিকই দেওয়া আছে, কিন্তু এটা নেওয়া যাবে না কারণ আমার অ্যানোডের বিক্রিয়া বলছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যানোডের বিক্রিয়া। এখান থেকেও কিন্তু আরেকটা কোয়েশ্চেন চলে আসে যে এই পানির তড়িৎ বিশ্লেষণে আমার দুইটা ইলেকট্রন স্থানান্তরিত হয় এখানে, তার মানে, আচ্ছা এই কোয়েশ্চেনটা আমরা পরে দেখি, আগে এখানে একটু খেয়াল করি, নিচের কোন ইলেকট্রোডটির পরমাণু বিজারণ বিভব সর্বোচ্চ, পরমাণু বিজারণ বিভব সর্বোচ্চ। দেখো হাইড্রোজেনের নিচে থাকে কপার, সিলভার, মার্কারি, গোল্ড, তার নিচে থাকে হচ্ছে এই ফ্লোরিনেরটা, এটা একটু মুখস্থ করলে ভালো হয়। তাহলে ফ্লোরিনের পটেনশিয়াল বিভব বা মানে অধাতুগুলার বিজারণ বিভব সর্বোচ্চ হয়, এতটুকু মনে রাখো, অধাতুর বিজারণ বিভব ম্যাক্সিমাম ধাতুর তুলনায়। আচ্ছা, নিষ্ক্রিয় ইলেকট্রোড সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোনটা উৎপন্ন হবে, তাহলে সালফিউরিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণ জলীয় দ্রবণ, তাহলে এখান থেকে ক্যাথোডে কে যাবে, ক্যাথোড বলছি, ক্যাথোডে আমাকে দিতে হবে, ক্যাথোডে তো বিজারণ হয় তা না, তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডকে তুমি যদি ভাঙো তাহলে হাইড্রোজেন আয়ন আর সালফেট পাবা, হাইড্রোজেন আয়ন আর সালফেট পাবা। এখন ক্যাথোড বলছি আমরা নেগেটিভ, তো এই বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড বলছি আমরা নেগেটিভ, তাহলে কে যাবে সেখানে, হাইড্রোজেন ছিল, তো অবশ্যই এখান থেকে ক্যাথোডে হাইড্রোজেন যাবে, অন্য কেউ তো যাওয়ার সম্ভাবনা এখানে নাই, তাই ক্যাথোডে আমাদের হাইড্রোজেন তৈরি হবে। আচ্ছা,
এবার বলছে কোনটি সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। দেখো হাইড্রোজেনের নিচে যারা অবস্থান করতেছে তারা কখনোই হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে না। তো এখানে হাইড্রোজেনের নিচে আছে কি কপার, সিলভার, প্লাটিনাম, মার্কারি এগুলা। মানে কপার যেহেতু হাইড্রোজেনের নিচে আছে সে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে না। আচ্ছা এরপরটা দেখি তড়িৎ বিশ্লেষণে আগে কে চার্জ মুক্ত হবে। তা তড়িৎ বিশ্লেষণে চার্জ মুক্ত হওয়ার জন্য কি আছে যে নাসা কবে আইলো হাই অ্যানায়নের গুলা নাইট্রেট, সালফেট, আয়োডাইড আর ওএইচ। যদি ঘনমাত্রাটা বেশি দেওয়া না থাকে তার মানে যার অবস্থান যত নিচে সে সবার আগে চার্জ মুক্ত হবে। যেহেতু ওএইচ এর সবার নিচে সেজন্য সে সবার আগে দ্রবণে চার্জ মুক্ত হয়ে যাবে এটা। আচ্ছা এরপরে আবার একটু খেয়াল করি আমরা পটাশিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কোন গ্যাস উৎপন্ন হবে। তাই পটাশিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ তাহলে এখানে পটাশিয়াম নাইট্রেট আর হাইড্রোজেন আয়ন আর ওএইচ আয়ন জলীয় দ্রবণের কথা বলছে। এখানে কিন্তু কোনো ঘনমাত্রা বাড়া কমার বিষয়ে কিছু বলে নাই, ঘনমাত্রা এখানে বাড়া কমার বিষয়ে কিছু বলা হয়নি। তো দেখো এইটা কি এই হাইড্রোজেনের অবস্থান নিচে তাহলে সে ক্যাথোডে যাবে, ক্যাথোড নেগেটিভ তাহলে সেখানে যাবে হাইড্রোজেন গ্যাস। আর ওএইচ আয়ন নাইট্রেট আয়ন যেটাই যাক না কেন যদিও এখানে ওএইচ আয়ন যাবে সেখানে অ্যানোডে তুমি কি পাবা অক্সিজেন গ্যাস পাবা। অক্সিজেন থাকলে ভিতরে অক্সিজেন থাকলে অক্সিজেন গ্যাস পাবা। তাহলে আমি এখানে হাইড্রোজেন গ্যাস পাচ্ছি, অক্সিজেন গ্যাস পাচ্ছি, দুইটা গ্যাস পাচ্ছি এখানে। অ্যানোডে কোনটা ক্যাথোডে কোনটা যদি আলাদা করে আসে তখন বলে দিতে হবে। আচ্ছা রাসায়নিক তড়িৎ কোষের কোনটাতে জারণ ঘটে। সাধারণত আমরা জানি অ্যানোডে জারণ ঘটে ফার্স্টের কোষে। এবার দেখো তড়িৎ রাসায়নিক কোষের সঠিক কোষ বিক্রিয়া কোনটা, কোষ বিক্রিয়া কোনটা। এখানে যেটা দেওয়া আছে দেখো লবণ সেতু থেকে তোমাকে কোষ বিক্রিয়া লিখতে হবে। এই জায়গাটাতে কি বলা আছে লবণ সেতু থেকে তোমাকে কোষ বিক্রিয়া লিখতে হবে। লবণ সেতু থেকে কোষ বিক্রিয়া লিখতে গেলে এইখানে তোমাকে জারণ বিজারণ আইডেন্টিফাই করতে হবে। দেখো এখানে 0 থেকে 2 প্লাস হয়েছে তার মানে এটার জারণ হয়েছে, এটার জারণ হয়েছে। আর এখানে কি 0 থেকে মাইনাস তার মানে এখানে বিজারণ হচ্ছে বোঝানো হয়েছে, এই জায়গাতে বিজারণ হয়েছে বোঝানো হয়েছে ক্যাথোডে হবে এটা। এখন এইভাবে না বুঝলেও এখানে যেহেতু দেওয়া আছে দেওয়া থাকলে তোমাকে এখান থেকে লিখতে হবে। তার মানে আয়রনের জারণ হবে। তো দেখো আয়রনের এখানে 0 থেকে 2 প্লাস হয়েছে এখানে জারণ ঠিক আছে, বরমিন 0 থেকে মাইনাস হবে এইটা, তাহলে প্রথমটাই কারেক্ট। বাকিগুলো দেখো জারণ আয়রনের কিন্তু জারণ হয় নাই, বাম পাশে জারণ ডান পাশে বিজারণ, তো সেই হিসেবে কিন্তু প্রথমটাই কারেক্ট। সল্ট ব্রিজে কোন লবণের সম- সল্ট ব্রিজে কোন লবণের সম্পৃক্ত জলীয় দ্রবণটি উৎকৃষ্ট, মানে কোন লবণটা উৎকৃষ্ট সব থেকে। পটাশিয়াম। আচ্ছা তার আগে আমাদের একটু জেনে নিলে ভালো হবে যে লবণ সেতুতে আমরা কোন কোন লবণ ব্যবহার করি। লবণ সেতুতে আমরা পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম ক্লোরাইডটা খুব বেশি দেখা যায় না কিন্তু পটাশিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম নাইট্রেট যে কোনো একটা। তারপরে সোডিয়াম সালফেট বা অ্যাগারজেল এগুলা ব্যবহার করা হয়। এর মধ্যে উৎকৃষ্ট হিসেবে সবচেয়ে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের এই পটাশিয়াম ক্লোরাইডটা। আর উত্তম যদি বলা হয় তখন পটাশিয়াম নাইট্রেট অ্যান্সার করতে হবে। এরপর আসলে লবণ সেতুর কাজ কি। লবণ সেতু হচ্ছে দুইটা অর্ধকোষকে সংযোগ করে, বর্তনীটা পূর্ণ করে, পরোক্ষ সংযোগ করে, চার্জের নিরপেক্ষতা বজায় রাখে। পরোক্ষ সংযোগ করে চার্জের নিরপেক্ষতা বজায় রাখে, এইটাই হচ্ছে লবণ সেতুর কাজ। তাহলে এই যে অ্যানোড ক্যাথোডের সংযোগ রক্ষা করে এইটা এর কাজ না। চারটা কাজ বললাম টোটাল। কোন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে। দেখো ক্লোরিনও একটা হ্যালোজেন গ্রুপ অধাতু, ফ্লোরিনও অধাতু গ্রুপ, আয়োডিন ফ্লোরিন সব এখানে হ্যালোজেনের। এখানে এইখানে এগুলো সব দেওয়া আছে লবণ, আর এখানে আমাদের হ্যালোজেন গ্রুপ দেওয়া আছে। এখন আমরা হ্যালোজেনের সক্রিয়তার ক্রম জানি, এটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট যে কোনো ভার্সিটির জন্য।
ফ্লোরিনের সক্রিয়তা সব থেকে বেশি, ফ্লোরিন, ক্লোরিন, বোরোমিন, এরপরে সব থেকে কম সক্রিয় হচ্ছে আমাদের আয়োডিন। এখন দেখো, আমরা জানি অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপন করতে পারে। তাহলে দেখো, তুমি ক্লোরিনকে ফ্লোরিন দ্বারা প্রতিস্থাপন করতে পারবা না, কিন্তু ফ্লোরিন দিয়ে সবাইকে প্রতিস্থাপন করতে পারবা। যেহেতু কোনোটা ফ্লোরিন দেওয়া নাই, সেজন্য আমরা ফ্লোরিনটা দেখবো না, আমরা ক্লোরিন এবং আয়োডিন নিয়ে কথা বলবো। আয়োডিন কাউকে রিপ্লেস করতে পারে না, আয়োডিন কাউকে রিপ্লেস করতে পারে না, কারণ সে কম সক্রিয়। তার মানে বি আর ডি অলরেডি বাদ, কারণ আয়োডিন রিপ্লেস করতে পারবে না। এখন ক্লোরিন কাকে রিপ্লেস করতে পারবে? সে তার থেকে কম সক্রিয় কাউকে রিপ্লেস করতে পারবে। তাহলে ক্লোরিন বোরোমিনকে রিপ্লেস করতে পারবে। তাহলে সেটা কোনটায় আছে? এটা আছে সি নাম্বারে। খুব ট্রিকি কোশ্চেন কিন্তু এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যালোমেল তড়িৎদ্বারে আমরা জানি Hg2Cl2 ব্যবহার করা হয় ক্যালোমেল তড়িৎদ্বার হিসেবে। ড্যানিয়েল বিদ্যুৎ কোষে দস্তা ও অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন হয় কোনটা? দেখো, এটাও শাস্ত্রের কোশ্চেন। আচ্ছা, ড্যানিয়েল কোষে দস্তা ও জিঙ্কের মিশ্রণে আমরা পাবো হচ্ছে জিঙ্ক সালফেট না? সেখান থেকে আমরা জিঙ্ক সালফেট পাই। নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিতে সংঘটিত নিম্নের বিক্রিয়াটায় কোনটা জারিত হয়? এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় দেখো কোনটা জারিত হয়েছে। এখানে কি পাচ্ছি আমি? ক্যাডমিয়াম 2+ পাচ্ছি, এখানে আমরা ক্যাডমিয়াম 0 পাইছি। তাহলে ক্যাডমিয়াম যেহেতু এখানে জারণ মান বাড়ছে, তার মানে ক্যাডমিয়ামটা জারিত হয়েছে। ক্যাডমিয়াম 2+ না, কিন্তু ক্যাডমিয়াম জারিত হয়েছে। নিম্নলিখিত গ্যালভানিক কোষ সম্পর্কে কোনটা সঠিক? দ্য জিঙ্ক ইলেকট্রন ইজ দ্য ক্যাথোড। জিঙ্ক কি? আমরা জানি লবণ সেতুর বাম পাশে অ্যানোড বা জারণ বিক্রিয়া হয়, আর ডান পাশে হয় হচ্ছে ক্যাথোড। তাহলে সেই হিসেবে জিঙ্ক তো অ্যানোড, অ্যানোডে তো এখানে ক্যাথোড হবে না, তার মানে প্রথমটা ভুল। অক্সিডেশন টেক্স প্লেস অ্যাট দি কপার ইলেকট্রোড, কপারে তো বিজারণ, তাই বিজারণ তো এখানে রিডাকশন হয়েছে, অক্সিডেশন তো হয় না, তাহলে এটাও ভুল। দ্য রিয়াকশন জিঙ্ক 2+ কপার, এটাও তো ভুল, কারণ এখানে জিঙ্কের বিজারণ দেখা যাচ্ছে, জিঙ্কে তো বিজারণ হবে না, তো শেষেরটা কারণ হবে। কারণ ইলেকট্রন কোথা থেকে যাবে? জিঙ্ক থেকে কপারে যাবে, জিঙ্ক ত্যাগ করবে, সেটা কপার গ্রহণ করবে, তাই শেষেরটা কারেক্ট। শুষ্ক কোষে তড়িৎ উত্তেজক রূপে কোনটা আমরা ব্যবহার করি? অ্যামোনিয়াম ক্লোরাইড। শুষ্ক কোষে তড়িৎ উত্তেজক হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইডটা ব্যবহার করা হয়। ড্যানিয়েল কোষটা 2 তরল মুক্ত কোষ। আচ্ছা, লেড স্টোরেজ ব্যাটারিতে ডিসচার্জের সময়, আচ্ছা এখানে দুইটা ব্যাটারির কথা বলা হয়েছে, একটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, আর একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। লেড স্টোরেজ এবং লিথিয়াম আয়ন ব্যাটারি। রিচার্জেবল ব্যাটারি কি কি আছে? লেড অ্যাসিড ব্যাটারি আছে, নিকেল ক্যাডমিয়াম, লিথিয়াম আয়ন, নিকেল ধাতু অক্সাইড, লিথিয়াম আয়ন পলিমার, এইগুলো হচ্ছে রিচার্জেবল ব্যাটারি, যেটাগুলোকে আমরা সঞ্চয়ী কোষ বলে থাকি। এখানে যে কোশ্চেনটা আসছে যে লেড স্টোরেজ ব্যাটারি ডিসচার্জের সময় কোন উৎপাদ তৈরি হয়? ডিসচার্জের সময় কোন উৎপাদ তৈরি হয়? তাহলে এখানে যদি আমরা বিক্রিয়াটা একটু দেখি, যে ডিসচার্জের সময় কি ঘটে? লেড, লেড অক্সাইড, হাইড্রোজেন আয়ন, আর আমরা যে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি সেখান থেকে বাইসালফেট আয়ন, এরা এখান থেকে এটা হচ্ছে ডিসচার্জের বিক্রিয়া। ডিসচার্জের বিক্রিয়া, এখান থেকে আমাদের তৈরি হয় লেড সালফেট এবং পানি। এটাই হচ্ছে ডিসচার্জের বিক্রিয়া, লেড সালফেট আর পানি তৈরি হবে। তাহলে লেড সালফেট পানি কোন অপশনটাতে আছে, সেই অপশনটা এখানে আমাকে খুঁজে নিতে হবে। লিথিয়াম আয়ন ব্যাটারিতে ইন্টারক্যালেশন বলতে কোনটি বোঝায়? লিথিয়াম আয়ন ব্যাটারিতে ইন্টারক্যালেশন বলতে কোনটা বোঝায়? ইন্টারক্যালেশন বলতে লিথিয়াম ধাতুর অক্সাইড থেকে লিথিয়াম আয়ন বের হয়ে যাওয়াটাকেই ইন্টারক্যালেশন বলা হয়। মানে চার্জ দেওয়ার সময় বাইরে থেকে তো আমরা বিদ্যুৎ দিই, ওইটার জন্য বেশি ভোল্টেজ প্রয়োগ করলে বিদ্যুৎ প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হয়, এইটাকে বলা হয় ইন্টারক্যালেশন। আচ্ছা, অটোমোবাইল ক্যাটালাইটিক কনভার্টারের উদ্দেশ্যটা কি? অটোলাইটিক ক্যাটালাইটিক কনভার্টারের উদ্দেশ্য হচ্ছে কার্বন মনোক্সাইড সৃষ্টিতে বাধা দেওয়া।
আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখান থেকে দেখে ফেলি, এই যে লিথিয়াম আয়ন, এইটা ডিসচার্জের সময় কি উৎপন্ন হয়? লিথিয়াম আয়নের ডিসচার্জের সময় কি উৎপন্ন হয়? এটাও আসতে পারে আমার ডিসচার্জিং, চার্জিং দুইটাই তো। এটা বলা যায় উভমুখী বিক্রিয়া। তা এখানে আমাদের ব্যবহার করতে হয় Li, লিথিয়াম কার্বাইডের 1 - x কোবাল্ট অক্সাইড, এটা হচ্ছে ডিসচার্জ। ডিসচার্জের ক্ষেত্রে এইখান থেকে আমরা পাবো, এইখানে 1 - x থেকে একটা কমে যাবে, x কমে গিয়ে এখান থেকে আসবে লিথিয়াম কোবাল্ট অক্সাইড, আর পাওয়া যাবে এখানে 6টা কার্বন পাওয়া যাবে। আর তুমি যদি রিসার্চ করো, রিসার্চ করলে উল্টাটা, কিন্তু ডিসচার্জটা বেশি ইম্পর্টেন্ট। এইটা, এগুলো সব কিন্তু সলিড। আচ্ছা, তাহলে এখানে মোটামুটি আমরা এই এমসিকিউ গুলো করে ফেলেছি। এরপরে যদি একটু খেয়াল করি, রিসার্চেবল প্রশ্ন হয় কোনটা, রিচার্জেবল প্রশ্ন হয় কোনটা। তো একটু আগে আমরা যেগুলো এক্সাম্পল বলছিলাম কতগুলা, তার মধ্যে দেখো লিথিয়াম ব্যাটারি বলি নাই, তো লিথিয়াম ব্যাটারি আমাদের রিচার্জেবল না। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বর্জ্য নষ্ট করতে ব্যবহৃত হয় কোনটা? তো এটা মূলত ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার টপিকে আছে, যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে নষ্ট করতে আমরা মূলত সোডিয়াম সালফেট ব্যবহার করে থাকি। এবার আসো, লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড হিসেবে কোনটা ব্যবহার করা হয়? লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড হিসেবে ওই যে লিথিয়াম কার্বাইডের কার্বনটা ব্যবহার করা হয় এখানে অ্যানোড হিসেবে। কৃত্রিম পেসমেকার যন্ত্রে আমরা ব্যবহার করি হচ্ছে লিথিয়াম ব্যাটারি বা লিথিয়াম এসভিও ব্যাটারি, লিথিয়াম এসভিও ব্যাটারি। মোটর গাড়িতে লেড সঞ্চয়ী কোষে মাঝে মাঝে পানি দেওয়া হয় কেন? কারণ সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্বটা ঠিক রাখতে হয়, এই জন্য মাঝে মাঝে পানি দেওয়া হয়। হাইড্রোজেন ফুয়েল সেল, প্রথম কথা এটা হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব। হাইড্রোজেন ফুয়েল সেল হচ্ছে পরিবেশ বান্ধব। আর এখানে কোশ্চেনটা কি বলছে, হাইড্রোজেন ফুয়েল সেলের তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে কোনটা চলাচল করে? হাইড্রোজেন ফুয়েল সেলে হাইড্রোজেন আয়নকে চলাচল করবে বা প্রোটন, দেখতে পারো এখানে প্রোটন। হাইড্রোজেন ফুয়েল সেলের কোন বিক্রিয়াটা সংঘটিত হয়? হাইড্রোজেন ফুয়েল সেলে এখানে বলছে ক্যাথোডে কোন বিক্রিয়া সংঘটিত হয়? অ্যানোডের বিক্রিয়া কি হয়? অ্যানোডে ওই যে হাইড্রোজেন ইলেকট্রন যেটা থাকে ওইখান থেকে হাইড্রোজেন আয়ন যায়, ইলেকট্রন ত্যাগ করে, মানে এইটা, এটা হচ্ছে আমার অ্যানোডের রিয়াকশন। সিটা হচ্ছে আমার অ্যানোডের রিয়াকশন। ক্যাথোডে কি হয়? অ্যানোড হিসেবে আমরা হাইড্রোজেন ইলেকট্রোড, ক্যাথোড হিসেবে আমরা অক্সিজেন ইলেকট্রোড ব্যবহার করি। অ্যানোড হিসেবে হাইড্রোজেন ইলেকট্রোড এবং ক্যাথোড হিসেবে অক্সিজেন ইলেকট্রন ব্যবহার করি। তাহলে এই অক্সিজেন থেকে কি হবে? আমার হাইড্রোক্সাইড তৈরি হবে, পানি ভেঙে আমাদের হাইড্রোক্সাইড তৈরি হবে। তাহলে এটাই হচ্ছে আমার ক্যাথোডের বিক্রিয়া, আর এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। আর এই দুইটা মিলে আমাদের এই সামগ্রিক বিক্রিয়া। মোট বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হবে, এটা সামগ্রিক না। সামগ্রিক, সামগ্রিকটা তো দেখানো না এখানে। আচ্ছা, দেখো এখানে একটা পিএইচ নির্ণয় সূত্র আছে, যে ই সেল, আমরা ই নট সেলে যে মান বের করবে সেখানে, আর ক্যালামেল বিজারকের যে মানটা দেওয়া থাকবে ওটা, মানে পিএইচ বের করার একটা সূত্র বলা যায় এটা। ম্যাথ যদি আসে তাহলে সূত্রটা মনে রাখলে এখানে হুবহু মানগুলো দেওয়া থাকবে, সেইগুলো একটু বসিয়ে দিতে হবে। আর এই মানটা তো জানো কিভাবে আসছে। আচ্ছা, লোহাকে মরিচের হাত থেকে রক্ষা করার জন্য কোন ধাতুর প্রলেপ দিতে হয়? জিঙ্কের প্রলেপ দিতে হয়। ইলেকট্রোপ্লেটিং গ্যালভানাইজিং টপিক আছে না, ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। ইলেকট্রোপ্লেটিংয়ে আমরা কি করি? অধিক সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দিয়ে থাকি। জিঙ্ক, ক্রোমিয়ামের এইসবগুলোর প্রলেপ দেওয়া হয়। আচ্ছা, এবার আসো আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্ম দেখি। নিকেল নাইট্রেট দ্রবণে 20 মিনিট ধরে, এটার সময় দেওয়া আছে, এইখানে কি দেওয়া আছে? 500 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ দ্বারে, এখানে আই দেওয়া আছে। কত গ্রাম ডাব্লিউ বের করতে বলছে নিকেল ধাতু জমা হবে? কত গ্রাম নিকেল ধাতু এখানে জমা হবে? ভালো কথা। তাহলে এখানে আমরা কোন সূত্রে করব? কিউ সমান এন ই এফ।
ইউ সমান এন ই এফ। ডাব্লিউ বের করতে বলছে, তাহলে এন এর পরিবর্তে আমরা ডাব্লিউ বাই এম লিখবো, কারণ মূল সংখ্যা সূত্র এটা, ইন্টু ই ইন্টু এফ। কিউ এর পরিবর্তে আবার আমরা কি ইউজ করতে পারি, আইটি ইউজ করতে পারি। তাহলে আই টু সমান ডাব্লিউ বাই এম ই এফ। তাহলে এখান থেকে আমি ডাব্লিউ সমান কি পাবো, এম আই টি বাই এফ ই। তা এম এর মান আণবিক ভর, নিকেলের আণবিক ভরটা এখানে আমরা বসাবো, 58.69। আর তড়িৎ প্রবাহ দেওয়া আছে এখানে 500 মিলি অ্যাম্পিয়ার, 10⁻³ অ্যাম্পিয়ার করে নিলাম। সময় দেওয়া আছে কত, 20 মিনিট, তার মানে সেকেন্ড করে নিলে 20 ইন্টু 60 ডিভাইডেড বাই এফই। এফ বলতো 96,500। আর তুল্য সংখ্যা, নিকেলের তুল্য সংখ্যা কত, 2, 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। আর এটা যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমাদের আসে, এটা তো ক্যালকুলেটর ইউজ ছিল, তাহলে এটা আসছে 18.24 ইন্টু 10⁻² আসতেছে। আচ্ছা, এটা দেখো ফার্স্টের কোশ্চেন, একটা ধাতব লবণ এত অ্যাম্পিয়ার তো বিদ্যুৎ 1 ঘন্টা ধরে চললে ক্যাথোডে যদি এত জমা হয় তবে ধাতুটার চার্জ কত হবে। এরকম যদি ধাতুর চার্জ বের করতে বলে, তুমি সরাসরি এখান থেকে ইটা বের করবা। তাহলে এটার ক্ষেত্রে আমরা ই সমান কি পাবো, ই সমান পাবো এমআইটি বাই ডাব্লিউ এফ। এই সূত্র থেকে আমরা বলতে পারি ই সমান এমআইটি বাই, এই চার্জ বলতে বা তুল্য সংখ্যা বলতে কিন্তু ওই ত্যাগকৃত ইলেকট্রনগুলাই বোঝায়, ডাব্লিউ এফ। তা এম এর মান এখানে কত, 52। তড়িৎ প্রবাহ কত, 0.0403। সময় কত, 1 ঘন্টা, মানে 3600 সেকেন্ড। আর এখান থেকে 0.026। আর এফ এর মান 96,500। এটা যদি তুমি ক্যালকুলেট করো এরকম পাবা 3.0068 পাবা। তাই এটাকে আমরা বলতে পারি 3 এর কাছাকাছি কোনো মান, তাহলে এইটাই। এবার আসি, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রায়োলাইট যোগ করা হয় কেন? কারণ দেখো, সাধারণ অ্যালুমিনিয়ামের অক্সাইডের গলনাঙ্ক অনেক বেশি, প্রায় 2050 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু এসএসসিতেও ছিল। এখন এখানে যখন তুমি ক্রায়োলাইট মিশ্রণ করবা এর গলনাঙ্কটা কমে আসে, গলনাঙ্ক কমে 950 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। গ্লাস ইলেকট্রোডের কম্পোনেন্ট কি কি, এটা একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে, কারণ কাছাকাছি মান দেওয়া থাকে। গ্লাস ইলেকট্রোডে 72% সিলিকন ডাইঅক্সাইড, 22% সোডিয়াম অক্সাইড এবং 6% ক্যালসিয়াম অক্সাইড থাকে গ্লাস ইলেকট্রোডে। এই, তাহলে মোটামুটি থিওরির যে সকল টপিকগুলো ছিল আমরা এখানে কমপ্লিট করলাম, এর মধ্য থেকে আশা করি আসবে। এবার আসো আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্মও দেখে ফেলি। এক মল এফিও ফেরাস অক্সাইড জারিত করে যদি ফেরিক অক্সাইড উৎপন্ন হয় তাহলে এখানে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে। তো দেখো তো, ফেরাস মানে কি, Fe2+, ফেরিক মানে কি, Fe3+। তাহলে এখানে একটা ইলেকট্রন স্থানান্তর হয়েছে না, তাহলে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে, 1 মোল, এন এর মান 1, ই এর মানও কত, একটা ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, তার মানে এই জায়গায় 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন আমার। যদি সেই তোমার কুলাম্ব এককে দেওয়া হয় তাহলে তুমি এখানে 96,500 বসাই দিবা, দেওয়া থাকবে বলে মনে হয় না। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ও রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, যে জেড সমান তো আমরা এম বাই এফ, এটা তো জানি, এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটার সাথে আমরা একটা সম্পর্ক করতে পারি, Z1/Z2 এইটা সমান W1/W2 আর E1/E2। এটা একটু মনে রাখতে পারি যদি কাজে লাগে।
এটা কি রাসায়নিক তুল্যাঙ্ক, আর এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, সমানুপাতিক সম্পর্ক এরা। যাই হোক, এখানে আসো। এই অধ্যায় থেকে সাস্টে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম, মানে এই কিউ সমান এনইএফ সূত্র দিয়ে যত ম্যাথ আছে, একটা দুইটা ম্যাথ করলে কিন্তু এনাফ। ওই সূত্রটা সম্পর্কে আইডিয়া থাকলে সব কিছু করা কমপ্লিট, এই পসিবল। কত গ্রাম কত ধাতু জমা হবে, দেখো সাস্টের ম্যাথ একই জিনিস। আমরা একটু আগে কিন্তু প্রমাণ করছি ডাব্লিউ সমান এমআইটি বাই এফই। আলাদা করে টি এর সূত্র, এম এর সূত্র, ডাব্লিউ সূত্র, ই এর সূত্র মুখস্থ করার দরকার নেই। কিউ সমান এনইএফ মুখস্থ করে এইটা বের করে নিবা। তা এম এর মানে এখানে 27 দিছে, আই এর মানে এখানে 10 দেওয়া আছে, আর সময় কত দিছে 965, এফি কত 96,500, আর কপারের তো তুল্য সংখ্যা 3 যদি ধাতু পায়ন বলছে, তার মানে ই এর মান 3। তাহলে এখান থেকে কাটলে আমরা কত পাবো, 100 পাবো। তাহলে এখান থেকে কাটলে আমরা 10 পাবো, 3 9 27, 9/10 মানে কত, 9/10 মানে 0.9। এরকম ম্যাথ দিলে তো মান যদি দিয়ে দেয়, তাহলে তো আমাদের ক্যালকুলেটর প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, তারপরে এটা দেখো, এই ম্যাথ যদি আমরা একটু খেয়াল করি, 200 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের পৃষ্ঠতল বিশিষ্ট একটা ধাতব কাপের উপর যদি এত মিলিমিটার পুরুতে রূপার প্রলেপ দেওয়া হয়, রূপার ঘনত্ব যদি এত হয়, এবং যদি এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রয়োগ করা হয়, তাহলে ধাতব কাপটিতে কতক্ষণ ইলেকট্রোলাইটিক ট্যাঙ্কে রাখতে হবে, এটা বের করতে বলছে। তার মানে এখান থেকে আলটিমেটলি তোমাকে টি বের করতে হবে। তা টি সমান কি, আমরা কিউ সমান জানি হচ্ছে এনইএফ। তো এনইএফ তো আমরা ডিরেক্টলি না বলে আমরা এখান থেকে বলবো আইটি সমান হচ্ছে ডাব্লু বাই এম ইন্টু ইএফ। তাহলে এখান থেকে আমাকে যেহেতু টি বের করতে হবে, টি সমান আমরা কি পাবো, ডাব্লু ইএফ বাই এমআই। দেখো আমি কেন এখানে ডাব্লু নিলাম, কারণ দেখো আমরা জানি ভর সমান রো ভি, এখানে ঘনত্ব দেওয়া আছে ভি সমান কি, ভি সমান হচ্ছে, ভি মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য বা পুরুত্ব। তো ঘনত্ব দেওয়া আছে 1.05 ইন্টু 10⁴। ক্ষেত্রফল কত দেওয়া আছে 200 সেন্টিমিটার স্কোয়ার। তো সেন্টিমিটার থেকে মিটার করবা, 200 ইন্টু 10⁻⁻⁴। আর দৈর্ঘ্য কত দেওয়া আছে 0.2 মিলিমিটার, তার মানে এটাকেও মিটার করলে 10⁻³ আসে। তো এখানে কত আসে, এটা 1 ধরলাম, তো 2 দুগুণে 4, 1.05টাকে আমরা 1 ধরে নিই, তাহলে এখানে আসবে 4 ইন্টু 10⁻⁷, 4 10⁻⁻6 আসে এটা এত। এখন একবার 4 না নিয়ে, 4 এখানে তো এটা আসে না, এটা শূন্য, 4 বাদ যাচ্ছে, 10⁻⁴ বাদ যায়, 200 দুগুণে 400, 400 করলে 10⁻⁻⁴, তাহলে 42, মানে 40 প্লাস, মানে 41 পয়েন্ট সামথিং, ধরো 41 গ্রাম বা 42 গ্রাম কিছু একটা হবে, এত গ্রাম পাচ্ছি ডাব্লু। তাহলে এবার এটা এখানে বসাই দিবা, 41, এর মান কত, রূপা, রূপার প্রলেপের কথা বলছে, রূপা মানে কি সিলভার, তা সিলভার কি একটা ইলেকট্রন স্থানান্তরিত করে, তাহলে এর এর মান কত 1, আর এফ এর মান তো 96,500, আর মলিকিউলার ওয়েট কত দেওয়া আছে 107 বা 108 আমরা বললাম, আর তড়িৎ প্রবাহ 12.5 অ্যাম্পিয়ার। এবার এটা ক্যালকুলেটরে বসাই দিলাম, বসাই দিলে এখান থেকে কত আসে, আমরা কিন্তু সেকেন্ডে পাবো, এত সেকেন্ড আসতেছে। এবার এটাকে যদি 60 দিয়ে আমি ভাগ করে দিই, তাহলে এখান থেকে আমি কত মিনিট পাই, 50.1 মিনিট পাই। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণে কত বিদ্যুৎ চালনা করলে 1 মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে। তো কিউ সমান এনইএফ, তা এন সমান কি, এন এর সাথে এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কত বিদ্যুৎ চালনা করলে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কত বিদ্যুৎ চালনা করলে এখানে 1 ফ্যারাডে বিদ্যুৎ সঞ্চিত হবে, ও 1 মোল সঞ্চিত হবে কত। ও তাহলে তো এখানে তোমার কিউই বের করতে বলছে, এন তো না, ডিরেক্টলি কিউই, কত বিদ্যুৎ, তার মানে কিউ বের করতে বলছে। অপশন করে দেখো সব ফ্যারাডে আছে, এন এর মান 1,
অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন স্থানান্তর করে না, তার মানে 3 ফ্যারাডে আসবে। এই জায়গায় কিন্তু আরো একটু ঘোরায় দিতে পারে, এখানে তোমাকে বলবে ধরো সেরকম কোয়েশ্চেন কি রাখছিলাম একটু দেখি এক মিনিট। আচ্ছা এইখানটাতে তোমার কোশ্চেনটা একটু ঘোরায়ও আসতে পারে, বলতে পারে 27 গ্রাম অ্যালুমিনিয়ামে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, মানে কত 27 গ্রাম অ্যালুমিনিয়ামে কত বিদ্যুৎ চালনা করতে হবে, এরকম কোশ্চেন আসতে পারে। তো কিউ সমান এন বলতে কি ডাব্লু বাই এম 27, ডাব্লুর মান তো 27 দেওয়া আছে, আর অ্যালুমিনিয়ামের আণবিক ভর কত 27, এর মান কত 3, আর এফ তো আছেই, তার মানেও কিন্তু তখন 3 ফ্যারাডে আসে। কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, তাহলে আমরা পানির তড়িৎ বিশ্লেষণে এখানে সমতা বিধানটা সব যদি করা হয়, এইখানে কিন্তু এই জায়গাটাতে এই জারণ বিক্রিয়ায় কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, এই ক্ষেত্রে যদি বলো তাহলে এইখানে কিন্তু ইলেকট্রন স্থানান্তর হয় কয়টা, 2টা ইলেকট্রন স্থানান্তরিত হয়। মেইনলি তো পানির জারণ বিক্রিয়া তো ওখানে হয় কিভাবে, ওই যে হাইড্রোক্সিড আয়ন, 4টা হাইড্রোক্সিড আয়ন থেকে 2 অণু পানি পাওয়া যায়, আর অক্সিজেন আসে, আর 4টা ইলেকট্রন স্থানান্তরিত হয়, এখানে মূলত 2টা ইলেকট্রন স্থানান্তরিত হয়। তাহলে এখানে কিউ সমান আমরা এন ই এফ দেখতে পারি। এন এর মান যদি আমরা বাদ দিই, ই এর মান কত 2, তাহলে 2f মানে কত 2 ইন্টু 96,500, তার মানে 19,300 আসবে। হ্যাঁ 19,300 বলছি, 19 3টা শূন্য আসবে, তো এখানে 2টা শূন্য আসে, এখানে যদি আরেকটা শূন্য দেওয়া হতো তাহলে এইটা উত্তর হতো। আয়নের দ্রবণে পৃথকভাবে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কত মোল চার্জ মুক্ত হবে, তাহলে ব্যস্ত নদীর সম্পর্ক ই এর সাথে, এ প্লাস বি টু প্লাস সি টু প্লাস আয়নের দ্রবণে পৃথকভাবে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কত মোল চার্জ মুক্ত হবে। তাহলে প্রথমে 1 এর জন্য, এ এর জন্য কি হবে, এ এর জন্য 1/1 তার মানে 1, বি এর জন্য কি হবে 1/2 তার মানে হাফ, সি এর জন্য কি হবে 1/3 মানে 1/3। তাহলে এখান থেকে 2 নাম্বার তো কারেক্ট না, এখানে তো 1/2 হবে, তার মানে 1 ও 3 কারেক্ট। কপার সালফেটের জলীয় দ্রবণে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 মিনিট ব্যাপী চালনা করলে কি পরিমাণে কপার জমা হবে। তো সেম জিনিস না, এখানে ডাব্লু সমান MIT/FE, এম কত কপার 63.5, আই এর মান দিচ্ছে কত 0.5, টি এর মান হচ্ছে 10 মিনিট, এফ এর মান 96,500, আর ই কপারের তুল্য সংখ্যা 2, এইটা ক্যালকুলেশন করতে হবে। এটা যদি ক্যালকুলেটারে আমরা করি তাহলে কত আসে 0.987 আসে, 0.0987 কাছাকাছি মান। আচ্ছা তারপরে দেখো ক্রোমিয়াম সালফেটের দ্রবণে কত বিদ্যুৎ বিদ্যুৎ কত সময় যাবত প্রবাহিত করলে এত গ্রাম ক্রোমিয়াম জমা হবে। তো এখান থেকে তোমাকে কি বের করতে বলছে, টি বের করতে বলছে। তা টি সমান কি একটু আগেই কিন্তু করছি WEF/MI, এই সূত্র দিয়ে করছি। এবার এখানে তোমার কি বের করতে বলছে দেখো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতে ক্যাথোডে যদি এত গ্রাম ধাতু সঞ্চিত হয় তাহলে কত সংখ্যক ইলেকট্রন প্রয়োজন, তার মানে এখানে অ্যাভোগাড্রো সংখ্যা কতটা হবে সেটা বের করতে বলেছে। তা দেখো তো আমরা জানি কিউ সমান NEF, তা এন সমান কি জানি, এন সমান Q/Fe। এই এন মানে কি, আমার যেহেতু এই অণুর সংখ্যা বের করতে বলছে তাহলে এন এর পরিবর্তে আমরা কি বের করব x/Na, x/Na। তো এইখান থেকে মূলত আমাকে এক্সটা বের করতে হবে, তাহলে এক্স সমান কি আসে কিউ ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই Fe, কিউ এর মান কত কিউ এর মান তো আমার আগে বের করে নিতে হবে, কিউ সমান
কিউ সমান W/M ইন্টু ই ইন্টু এফ। ডাব্লুর মান কত? 0.39। পটাশিয়ামের আণবিক ভর কত? 39। পটাশিয়ামে যদি 1 ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার তুল্য সংখ্যা 1 ইন্টু 96,500। তাহলে এখান থেকে তুমি 0.1 পাবা, তার মানে 965 আসে এখানে। তার মানে কিউ এর মান 965। তাহলে এখানে আমরা বসাবো 965 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা ডিভাইডেড বাই 96,500 ইন্টু তুল্য সংখ্যা তো 1, তার মানে 100 আসবে, Na/100। তার মানে এইটা উত্তর। আচ্ছা, এবার এটা একটু খেয়াল করো। এখানে আবার আয়তন দেওয়া আছে 80 সিসি, বা আমরা এটাকে বলতে পারি 80 ml। 0.1 মোলার ফেরিক সালফেট দ্রবণে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করলে সম্পূর্ণ বিদ্যুৎ করলে কত সেকেন্ড সময় লাগবে? কত সেকেন্ড সময় লাগবে? তা এখানেও সেই কিউ সমান এনইএফ ইউজ করব। ঠিক আছে, এই এন এর পরিবর্তে আমি কোনটা ইউজ করব? এন সমান আমরা জানি ভিএল ইন্টু এস, একটা সূত্র জানি না, সেইটা ইউজ করতে হবে। ইন্টু ই, এর মান কি? ফেরাস থেকে ফেরিকে যায়, বা ফেরিক থেকে ফেরাস হয়েছে, একটা ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, এর মান তো 1 ইন্টু এফ, তার মানে ভিএলএস ইন্টু এফ। কত সময় লাগবে বের করতে বলছে? তা কিউ সমান কি আইটি, তাহলে এখানে আমরা আইটি লিখতে পারি। তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি আইটি সমান ভিএল ইন্টু এস ইন্টু এফ। এই জায়গা থেকে আমাকে টি বের করতে বলছে, VLSF ডিভাইডেড বাই আই। ভিএল এর মান 80/1000 বা 0.08 আমরা বলতে পারি, যেহেতু এটা লিটার করতে হবে, বা 80/1000ই রাখি, 1000 তো নিচে আসবে। আর ঘনমাত্রা কত যেন দিছে? 0.1 না কি যেন, 0.1 মোলার ঘনমাত্রা, 0.1। আর ফ্যারাডে 96,500। আর এইখানে তড়িৎ প্রবাহ কত? 1 অ্যাম্পিয়ার। 8×9 = 72। এখান থেকে এই 3 শূন্য, এই 2 শূন্য, এই শূন্য কাটে, এখানে 96.5। তার মানে 8×9 = 72। 700 প্লাস হবে, 700 প্লাস বলতে তো ওটা দুইটা, তার মানে তো এখানে এইটাই হবে। পারক্সাইডকে MnO4- দ্বারা, ম্যাঙ্গানেট ম্যাঙ্গানেট আয়ন দ্বারা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়ন দ্বারা যদি জারণ করা হয়, কোষ বিভব হিসেব করো। এখানে অর্ধকোষের মানটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে আগে আমাকে দেখতে হবে, দেখো হাইড্রোজেন, এটা কি বোঝাচ্ছে? এখানে আমাকে অ্যানোড আর ক্যাথোড আইডেন্টিফাই করতে হবে। তার আগে আমরা একটু আসো, ই নট সেল মানে কি? ই নট সেল মানে হচ্ছে ই অফ অ্যানোডে অক্সিডেশন, ই অফ ক্যাথোডে রিডাকশন। এইটা ম্যাথ করব, কিন্তু এইটাকে আরও বেশ কতগুলো ভাবে লেখা যায়। কিন্তু আমরা লিখতে পারি অ্যানোডে অক্সিডেশন থাক, এই ক্যাথোডে যদি জারণ লিখি আমরা, তখন এখানে নেগেটিভ দিতে হবে। ক্যাথোডে যদি আমরা জারণ লিখি, এরপর এটাকে চেঞ্জ করব। এখানে আমরা অ্যানোডে যদি রিডাকশন লিখি, তাহলে সামনে মাইনাস দিতে হবে, এখানেও মাইনাস দিতে হবে। এটা যদি আমি চেঞ্জ না করি, এবার প্রথমটা ঠিক রাখবো, তার মানে এই অ্যানোডটাকে চেঞ্জ করব। তাহলে অ্যানোডে আমরা কি করলাম? অ্যানোডে জারণ রাখলাম, না অ্যানোডে আমরা বিজারণ করলাম, নেগেটিভ দিলাম, এটা আমি একই রাখলাম। তাহলে এই চারটা ভাবে কিন্তু এটা প্রকাশ করা যায়, চারটা ভাবে প্রকাশ করা যায়। কিন্তু আমরা ম্যাথ করবো, এটা আমরা জানি সাধারণত অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়, সেটা দিয়ে প্রকাশ করব। তাহলে এবার এখানে আসো ইনট সেলের মান করব। তার আগে আমাকে এখানে বুঝতে হবে অ্যানোড কোনটা, অ্যানোডে কোনটা হয়েছে বিক্রিয়া হয়েছে, ক্যাথোডে কোনটা বিক্রিয়া হয়েছে। একটু খেয়াল করো, ম্যাঙ্গানিজ এবং হাইড্রোজেন, দুইটার মধ্যে ম্যাঙ্গানিজ উপরে, তার মানে কি ম্যাঙ্গানিজের জারণ হবে, এখানে আমাদের ম্যাঙ্গানিজের জারণ হয়। তাহলে ম্যাঙ্গানিজের জারণ বিভব কি দেওয়া আছে দেখো তো, 1.51।
এটা কিন্তু ম্যাঙ্গানিজের জারণ বিভব দেওয়া আছে। দেখো এখানে কত হয়, এখানে হচ্ছে 7+, +7 থেকে +2 ইলেকট্রন কি ত্যাগ করছে না, না গ্রহণ করছে? এখানে এখানে কিন্তু ইলেকট্রন 7টা ত্যাগ করা ছিল, এখন গ্রহণ করছে। এই জায়গাটাতে ইলেকট্রন, এই যে এখানে 5+ দেওয়া আছে, ইলেকট্রনটা গ্রহণ করা দেখাচ্ছে। তা আমাকে কি করতে হবে, এইটা এইখানে যেহেতু বিজারণ হয়েছে, তার মানে এটা দেওয়া আছে বিজারণ বিভব। এখন বিক্রিয়াতে যে এখানে আমরা যদি খেয়াল করি কিন্তু এটা কোন বিভব দেওয়া আছে, এখন আমরা কিন্তু এখানে বুঝতে পারতেছি না যে কোনটার জারণ হয়েছে কোনটার বিজারণ হয়েছে, ডিরেক্টলি কিন্তু আমরা দেখে বুঝতেছি না। এখন এই ইসেলের ম্যাথ আসলে এইটাই যদি আমরা মনে রাখি, অ্যানোডে জারণ আর ক্যাথোডে বিজারণ, আমরা কি বললাম, অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ। এইটা হচ্ছে অ্যানোড, এইটা যদি হয় ক্যাথোড, ক্যাথোডের কোন বিভবটা দেওয়া আছে এখানে, ক্যাথোডের কিন্তু দেওয়া আছে জারণ বিভব। তাহলে ক্যাথোডের বিজারণ বিভব কি হবে, ক্যাথোডের বিজারণ বিভব হবে 0.68। আচ্ছা আমি কেন অ্যানোড ক্যাথোড বললাম, আর আমরা ম্যাঙ্গানিজ যেহেতু হাইড্রোজেন উপরে জানি, তার আমরা জারণ বিভব দেব। তো এখানে কিন্তু আমরা জারণ বিভবই পাচ্ছি। তো অ্যানোডের জারণ বলতে কি 1.51, আর ক্যাথোডের বিজারণ বলতে কি এর বিজারণ বিভবটা লিখতে হবে, মানে 0.68। তো এটা কত আসে, 0.83 আসে, ইনর্স সেল আসবে 0.83। কোষটা সামগ্রিক কোষ বিভাব কত হবে, এখানে লবণ সেতুতে বলাই আছে জিঙ্কের জারণ হয়েছে, কপারের বিজারণ হয়েছে। এখন অ্যানোডের কোন বিভাব নিতে হবে, অ্যানোডের জারণ বিভাব নিতে হবে, কিন্তু দেওয়া আছে এখানে বিজারণ বিভব। তাই জারণ বিভাব করলে কি হবে, উল্টা হয়ে যাবে। তাই অ্যানোডের জারণ বিভাব নিলাম, প্রথমটা তো জিঙ্কের, অ্যানোডের জারণ বিভাব 0.6 নিলাম, প্লাস ক্যাথোডের বিজারণ বিভাব নিতে হবে। তা ক্যাথোডে কোন বিভাব দেওয়া আছে, ক্যাথোডের বিজারণ দেওয়া আছে, তার মানে এটা 0.34, দুটো যোগ করলে কত আসবে, 1.10 ভোল্ট। এখানে আরেকটা জিনিস আমরা এখানে বলে রাখতে পারি, যে এই ইনট সেল যদি পজিটিভ হয়, ইনট ইনট সেল যদি নেগেটিভ হয়, আর ইনার্ট সেল যদি নিউট্রাল থাকে, তাহলে এটা কি, এটা হচ্ছে নিরপেক্ষ, মানে সাম্য অবস্থায় আছে। পজিটিভ মানে এখানে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হয়েছে, এখানে তুমি কোনো কিছু রাখতে পারবা না, আর এখানে স্বতঃস্ফূর্ত নয়। এই ইনট সেলের সাথে উল্টা হচ্ছে তোমার ডেল জি, ডেল জি নেগেটিভ, আর এখানে গিবসের মুক্ত শক্তি ডেল জি পজিটিভ। তাহলে যদি বলে ডেল জি নেগেটিভ মানে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, তাহলে ই সেলটা মনে রাখবা, তার উল্টা মনে রাখবা এই যে মুক্ত শক্তি, গিবসের মুক্ত শক্তিগুলা। আচ্ছা, সিলভার নাইট্রেটের দ্রবণ টিনের পাত্রে জমা রাখা হলো। সিলভার নাইট্রেটের দ্রবণ এখানে টিনের পাত্রে জমা রাখা হলো, কি কি হয়েছে, মানে কোন উক্তিটা সত্য এখানে বলতে হবে। সিলভারের এখানে বিজারণ বিভব দেওয়া আছে, আর টিনের বিজারণ বিভব দেওয়া আছে। এখন তার আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে, দেখো যেরকম যদি পাত্রে রাখা থাকে, একটু তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজে আসো, সেখানে টিন কিন্তু উপরে থাকে, সিলভার কিন্তু নিচে থাকে। এখন মনে রাখবা, সর্বদা মনে রাখবা যে টপাররা ব্যাকবেঞ্চাররা যদি ফার্স্ট বেঞ্চে বসে, টপাররা তাদেরকে সরায় দেয়। তার মানে উপরের ধাতু, উপরের ধাতুগুলা মানে সক্রিয় ধাতুগুলা কম সক্রিয় ধাতুর জায়গা দখল করে নিতে পারে, কম সক্রিয় ধাতুর জায়গা দখল করে নিতে পারে। কিন্তু এটা তো কম সক্রিয়, এরা হচ্ছে ব্যাক বেঞ্চার, ব্যাক বেঞ্চারটা কি করতে পারবে, ব্যাক বেঞ্চারটা কিন্তু টপারদের জায়গা দখল করতে চায়ও না, আর পারবে না। তাহলে সিলভার টিনের পাত্রে তুমি রাখতে পারবা না, সিলভার টিনের পাত্রে রাখা যাবে না। মানে এভাবে মনে রাখো, নিচের ধাতু
উপরের ধাতুর পাত্রে রাখা যাবে না। যেহেতু এখানে সিলভার নিচে আছে এজন্য টিনের পাত্রে রাখা যাবে না। আমরা ম্যাথ না করে কিন্তু বলে দিব সিলভার নাইট্রেট দ্রবণ টিনের পাত্রে রাখা সম্ভব না। তাহলে ই উত্তর হবে এই ক্ষেত্রে। এখন তুমি ই সেলের মান চাইলে বের করতে পারো। ই সেলের মান কত আসবে? অ্যানোডে জারণ। এখন আমরা জানি তড়িৎ রাসায়নিক সক্রিয়তাশীল যে উপরে থাকবে তার জারণ হবে, অ্যানোড এই টিন জারণ হিসেবে কাজ করবে। তো এখানে যেহেতু বিজারণ বিভব দেওয়া আছে, তাহলে জারণ বিভব কত হবে? 0.14 প্লাস এটার বিজারণ বিভব তো দেওয়া আছে 0.80। তো এটা যোগ করলে কত আসে দেখো 0.94। আমরা বলছিলাম প্লাস আসবে, তা কোনোটাই তো অপশানে নাই। ই সেলের মান 0.94। তাই ইনট সেলের মান 0.94, এটা কিন্তু ঠিক আছে। কিন্তু আমাকে উত্তর নিতে হবে এইটা, যে পাত্রে রাখা যাবে কিনা এটা নিতে হবে। এবার আসো নায়ারনস্টের ইকুয়েশন। ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু এই নায়ারনস্টের ইকুয়েশন থেকে কোশ্চেন আসছিল। ঢাকা ইউনিভার্সিটিতে নায়ারনস্টের ইকুয়েশন থেকে কোশ্চেন আসছিল এইবারই। সেখানে তোমার দুইটা আয়ন ছিল। আমি কোশ্চেনটা রাখি নাই কারণ ওই কোশ্চেনটা ম্যাক্সিমাম সলভ করছো, সেই জন্য ওই কোশ্চেনটা আমরা রাখিনি। ওখানে কি ছিল? ওখানে তোমার আচ্ছা ওটা পরে করি। ওই ওই যেটা বলতেছিলাম ওটা একটু পরে দেখে আগে এখানে যেগুলো আছে আমরা এগুলো একটু দেখে নিতে পারি। এখানে একটু খেয়াল করো, এইখানে যদি তুমি মাইনাস রাখো উপরে উৎপাদের আয়ন লিখতে হবে, নিচে বিক্রিয়কের আয়ন লিখতে হবে। ভালো করে খেয়াল করবা, যদি মাইনাস রাখো, না রাখলে কিন্তু তখন আলাদা কথা। যদি এখানে প্লাস দাও তখন উপরে বিক্রিয়ক চলে যাবে। এখন নিচের কোনটি গ্যালভানিক কোষের কোষ বিভব বাড়াবে, এরকমই কোশ্চেন আসে। এখন এত কিছু লেখার তো প্রয়োজন নাই, এত কিছু লেখার প্রয়োজন নাই। মনে রাখবে এখানে নেগেটিভ। এই বিক্রিয়কের ঘনমাত্রা যদি তুমি বাড়াও, লগে এই বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াও, বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াও। আচ্ছা তার আগে আমি একটা জিনিস বলি, এই যে উৎপাদের আয়ন বলতে কি বোঝায়? উৎপাদের আয়ন বলতে ডান সাইডের গুলা, উৎপাদের আয়ন বলতে ডান সাইডের গুলা। তাহলে উৎপাদের আয়ন বলতে এখানে জিঙ্ক 2 প্লাস। বিক্রিয়কের আয়ন বলতে কি? বিক্রিয়কের আয়ন কিন্তু এখানে কপার 2 প্লাস। এটা হচ্ছে বিক্রিয়কের আয়ন। এটা গেল উৎপাদের আয়ন, বিক্রিয়কের আয়ন। এখন নিচে বিক্রিয়কের আয়ন না? তো যদি বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা বাড়াও, বিক্রিয়কের আয়নের যদি ঘনমাত্রা বাড়াও, বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা বাড়াতে হবে অথবা উৎপাদের আয়নের ঘনমাত্রা কমাতে হবে, তাহলে তোমার ই সেলের মান ইনক্রিজ করবে। এইখানে একটু খেয়াল করো তো, আমরা নায়ারনস্টের ইকুয়েশন না লিখেও বলতে পারি কিনা। এখানে নেগেটিভের জন্য কিন্তু বলতেছি, নেগেটিভটা যখন রাখবা। তাহলে এই দুইটার মধ্যে বিক্রিয়কের আয়ন কোনটা? বিক্রিয়কের আয়ন হচ্ছে কপার 2 প্লাস। যদি নায়ারনস্টের ইকুয়েশন লিখো লিখতে পারো, বিক্রিয়কের আয়ন হচ্ছে কপার 2 প্লাস। তো কপার 2 প্লাসের ঘনমাত্রা যদি তুমি বাড়াও তাহলে কোষ বিভব বাড়বে। এই যে ইনক্রিজ ইন কপার 2 প্লাস আয়নের কনসেন্ট্রেশন। আচ্ছা এই কোশ্চেনটা খেয়াল করো, এই টাইপেরই কোশ্চেন কিন্তু আসছিল ডিউতে এবার। এটা আমরা একটু খেয়াল করি। এখানে তিনটা কোষ বিভব দেওয়া আছে, যে সব কয়টা জারণ বিভব দেওয়া আছে। 0.1 এটা হচ্ছে 1 মোলার, এটা 1 মোলার, এটা 0.1 মোলার। এগুলো সব কপার হবে এখানে, কপার 2 প্লাস, কপার 2 প্লাস থেকে এখানে। তাহলে এটা যদি আমরা E1 ধরি, এটা যদি আমরা E2 ধরি, এটা আমরা E3 বলবো। এখন এই কোন কোষ বিভবটা বড় এইটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে কোষ বিক্রিয়া বোঝাই যাচ্ছে জিঙ্কের জারণ হবে আর কপারের বিজারণ হবে। জিঙ্কের জারণ হবে, কপারের বিজারণ হবে। তাহলে দেখো জিঙ্কের জারণ মানে জিঙ্ক থেকে আমি পাবো জিঙ্ক 2 প্লাস, আর কপারের বিজারণ মানে কপার 2 প্লাস থেকে পাবো কপার। তার মানে বুঝলাম উৎপাদের আয়ন হচ্ছে জিঙ্ক, বিক্রিয়কের আয়ন হচ্ছে কপার 2 প্লাস। তাহলে এখন এই সমীকরণে আসি, বিক্রিয়কের আয়নের যদি তুমি ঘনমাত্রা বাড়াও ইসেল বাড়বে। তাহলে যার কপার আয়নের ঘনমাত্রা, ওই বিক্রিয়কের আয়ন বলতে কপার আয়নের যার ঘনমাত্রা বেশি, যার কপার আয়নের ঘনমাত্রা বেশি তার কোষ বিভব বেশি, তার কোষ বিভব বেশি। তার এই কপার আয়নের ঘনমাত্রা কোনটায় বেশি আছে একটু খেয়াল করো তো। কপার আয়নের ঘনমাত্রা এই 2 এবং 3 দুইটাতে বেশি আছে। তার মানে 2 আর 3 এর যে কোনো একটা প্রথমে বড় হবে।
শুধু তো ওইটা দেখলে হবে না, কপার আয়নের ঘনমাত্রা বেশি হতে হবে, আবার একই সাথে যদি জিঙ্কের ঘনমাত্রা কমে তাহলে সেইটাই সব থেকে কৌশিক বেশি আসবে। তাই 2 আর 3 এর মধ্যে দেখো জিঙ্কের ঘনমাত্রা এখানে কম আছে, আবার কপারের ঘনমাত্রা বেশি আছে। এইটাই কিন্তু প্রথমটা সব থেকে বেশি হবে, E3 বেশি হবে। তাহলে E3 তুমি বেশি পেয়ে গেছো, তারপরে তো অবশ্যই E2 পাবা। আর এটা তো আর হিসেব করার দরকার নাই, কারণ কপার এখানে বিক্রিয়কের ঘনমাত্রা কম আছে, তার মানে তার কোষ বিহেভ সব থেকে কম হবে। তাহলে E3, E2, E1, বি নাম্বারটা কারেক্ট এখানে, এই জায়গাটাতে আমাদের বি নাম্বারটা কারেক্ট। আচ্ছা, তাহলে এইখানে এই কোশ্চেনটা আমরা কিন্তু সলভ করে ফেলেছি। আচ্ছা, ডিউতে যে কোশ্চেনটা ছিল সেটাও যদি আমি একটু বলে ফেলি, এখানে আমরা একটু সাইডে পড়ি এবার। ডিউতে ছিল হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, এখানে তোমার লবণচ্যুত দেওয়া ছিল Fe টু প্লাস থেকে, না Fe থ্রি প্লাস থেকে Fe টু প্লাস দেওয়া ছিল। তাহলে এইখানে মোটামুটি আমরা উপরে কি লিখবো, বিক্রিয়কের আয়ন। তাহলে বিক্রিয়কের আয়ন কি কি এখানে, না উপরে ছিল উৎপাদের আয়ন, এই যে উপরে নার্নেস্ট ইকুয়েশনে কি লিখছি, উপরে হচ্ছে উৎপাদন, নিচে হচ্ছে বিক্রিয়ক। তাই এখানে আলটিমেটলি বিক্রিয়ক বলতে বাম পাশে থাকবে, বিক্রিয়কের আয়ন তো একটা, উৎপাদের আয়ন দুইটা, Fe টু প্লাস, জিঙ্ক টু প্লাস। তাহলে উপরে আমাকে লিখতে হবে জিঙ্ক টু প্লাসের ঘনমাত্রা, নিচে উপরে লিখতে হবে Fe টু প্লাস, যতগুলো উৎপাদন থাকবে ততগুলা। নিচে কি লিখতে হয়, আমরা কিন্তু নার্নেস্ট একবারে করতেছি, পুরোটা লিখতেছি না, নিচে আমাকে লিখতে হবে বিক্রিয়কের ঘনমাত্রা। তা আমরা কি জানি, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়তে হবে একই সাথে, আর উৎপাদের ঘনমাত্রা যেখানে কমবে সেটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। তাই ডিউ এর কোশ্চেনে অপশানগুলো কি কি যেন ছিল, অপশানগুলো ছিল জিঙ্ক টু প্লাসের ঘনমাত্রা দেওয়া ছিল 1 মোলার, তারপরে জিঙ্ক টু প্লাসের ঘনমাত্রা একটাতে দেওয়া ছিল 1.1 মোলার, Fe থ্রি প্লাসের ঘনমাত্রা দেওয়া ছিল 1.1 মোলার, আর Fe টু প্লাসের ঘনমাত্রা দেওয়া ছিল 1.1 মোলার। এখন দেখো তো, বিক্রিয়ক বাড়তে হবে, তার মানে Fe থ্রি প্লাস বাড়তে হবে, আর উৎপাদও কমতে হবে, জিঙ্ক টু প্লাস Fe টু প্লাস দুইটাই কমতে হবে। দেখো জিঙ্ক টু প্লাস, তাহলে এই জিঙ্ক টু প্লাস এটাতে বেশি আছে, এটা তো হবেই না, জিঙ্ক টু প্লাস বেশি আছে, হবে না। আবার দেখো Fe টু প্লাস 1.1, Fe টু প্লাস তো বেশি আছে, Fe টু প্লাস তো কমতে হবে, তো Fe টু প্লাস এখানে বেশি আছে, তাহলে এইটা হবে না, Fe টু প্লাস বেশি আছে বলে হবে না, মানে জিঙ্ক টু প্লাসও হবে না, কারণ জিঙ্ক আর আয়রন কিন্তু উপরে একসাথে গুণাকারে ছিল। তাহলে সেই হিসেবে এক্সাক্ট অ্যান্সার ডিউতে এইটা, কোনো ম্যাথমেটিক্যাল টার্ম না করেও কিন্তু এটা আমরা সলভ করে ফেলতে পারি। 27°C তাপমাত্রায় একটি তড়িৎদ্বারে এত মোলার HCl এর দ্রবণ ব্যবহার করা হলে তড়িৎদ্বারটার জারণ বিভব কত হবে, তড়িৎদ্বারের জারণ বিভব কত হবে। এই জারণ বিভবের একটা সূত্র আছে, শর্টকাটে যদি বলতে রাখতে চাও এটা মনে রাখবে 0.0592 ইন্টু পিএইচ, 0.0592 পিএইচ মানে কত, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন 0.02। তাহলে এখানে কত আসে, এখান থেকে এটা পুরোটা গুণ করে দিলে পাওয়া যায় হচ্ছে 0.1 ভোল্ট। তাহলে এটা আমরা কি পাই, এটা আমরা পাই 2 ইন্টু 10⁻², না তার মানে 2 মাইনাস 3 মানে 1.7, তাহলে 1.7 গুণ করলে তুমি এখানে 0.1ই পাবা। এইখানে হাইড্রোজেন তড়িৎদ্বার, এটার সঙ্গে কোনটা অ্যানোড হিসেবে কাজ করবে, তা হাইড্রোজেনের নিচে যারা আছে তাদেরকে তুমি তার অ্যানোড হিসেবে ব্যবহার করতে পারবা না, হাইড্রোজেনের নিচে যারা আছে তারা ক্যাথোড হিসেবে ব্যবহার করতে পারবা। আর সিম্পল এইটাকে কি বলা হয়, এটাকে তো গ্যাস অধ্যক্ষজ বলা হয়। অ্যানোড হিসেবে কাদেরকে ব্যবহার করতে পারবা, যারা হাইড্রোজেনের উপরে আছে। তা হাইড্রোজেনের উপরে নিচে কারা আছে আগে বাদ দিয়ে দিই, কপার হাইড্রোজেনের নিচে তারা বাদ, এরা ক্যাথোড হিসেবে কাজ করবে হাইড্রোজেনের সাথে।
জিঙ্ক আছে আর আয়রন আছে, এই দুইটার মধ্যে দুইজনই অ্যানোড হিসেবে কাজ করবে, কিন্তু দুইটা তো আর আমি নিতে পারবো না, নিতে হবে আমাকে একটা, আমাকে একটা নিতে হবে। তাহলে সেই একটাই যদি নিতে হয় দেখতে হবে সব থেকে বেশি উপরে কে আছে, সব থেকে বেশি উপরে কে আছে। তাহলে এই যে দুইটা, এই দুইটার মধ্যে সব থেকে বেশি উপরে কি জিঙ্ক থাকে না, তাহলে জিঙ্কটা তুমি অ্যানোড হিসেবে নিবা। সবার উপরে কিন্তু আমরা দেখি যে জিঙ্কই থাকে। এরপরটা দেখো কোন নিচের কোন সিস্টেমটি সেল হিসেবে কোষ হিসেবে কার্যকর, কোনটা কোষ হিসেবে কার্যকর। তা কোষ হিসেবে কার্যকর হবে যারা, তারাই যাদের ই নট সেল নেগেটিভ আসবে, মানে সেখানে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না। পজিটিভ স্বতঃস্ফূর্ত হলেই তো সেখানে আমরা কোষ হিসেবে ব্যবহার করব। তা দেখো বি এবং সি দুইটাই নেগেটিভ, তাই নেগেটিভ আসলে সেখানে তো কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হচ্ছে না, তাহলে দুইটা বাদ। এখন এ আর ডি এর মধ্যে কোনটা হবে, এটাই হচ্ছে কথা, এ আর ডি এর মধ্যে কোনটা হবে, তাহলে এ আর ডি দুইটাই হবে এক্ষেত্রে। লেড সংশ্লেষক কোষ কোনটা, এইটাই হচ্ছে লেড সংশ্লেষক কোষ। লিথিয়াম ব্যাটারিতে চার্জের সময় কোবাল্ট আয়ন 3+ থেকে 4+ যায়, আর ডিসচার্জের সময় 4+ থেকে 3+ চলে আসে। 1 কুলম্ব আধানে কতটা ইলেকট্রন থাকে, 6.25 ইন্টু 10⁻18টা। ফিজিক্সেও আছে এটা, এই কোশ্চেনটা কিন্তু ফিজিক্সও আছে। তারপরে দেখো এইখানে যে কোশ্চেনটা আমরা রেখেছি, সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পানির মধ্য দিয়ে, সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পানির মধ্য দিয়ে প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে এত ঘন্টা বিদ্যুৎ প্রবাহিত করায় আদর্শ তাপমাত্রা ও চাপে এত ml হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিদ্যুতের শক্তি মাত্রা কত হবে এটা বের করতে বলছে, বিদ্যুতের শক্তি মাত্রা কত। তো এখন আমার করণীয় কি কি দেওয়া আছে, হাইড্রোজেনের আণবিক ভর আমি জানি, আমাকে বের করতে বলছে মূলত আই তড়িৎ প্রবাহ। তা আমরা ডাব্লিউ সমান একটা সূত্র বের করেছি, MIT/FE, কিউ সমান NEF সূত্র দিয়ে। এইখানে মূলত আমার আইটা দরকার, তা আই সমান আমি এখানে কি পাই, WFE/MT, তাই না। তা ডাব্লুর মানটা কি আমি এখানে জানি, ডাব্লুর মানটা কিন্তু আমি এখানে জানি না, ঠিকলি কিন্তু আমি এখানে ডাব্লুর মানটা পাচ্ছি না। তো এক্ষেত্রে আমার করণীয়, ডাব্লুর মান তো আমি জানি না, ডাব্লুর মান যদি না জানি, দেখো এইখানে আদর্শ তাপমাত্রা ও চাপ, আমরা এইসব সূত্র সব ভুলে যাই। ধরো তা আমি তো কিউই সমান NEF এটা জানি, এই এন সমান কি ইউজ করব, আদর্শ তাপমাত্রা চাপ মানে VL/22.4 ইন্টু ই ইন্টু এফ ইন্টু ই ইন্টু এফ ইউজ করব। এখানে হাইড্রোজেন, সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন, তার মানে এখানে একটা ইলেকট্রন স্থানান্তরিত হবে, ই এর মান হচ্ছে 1, এন মানে কিন্তু মোল সংখ্যা, ই এর মান 1, তাহলে ই তো দেওয়া লাগে না, বা আমরা এখানে 1 বলতে পারি, আমরা এখানে 1 বলতে পারি। আবার এন এর সূত্র কি, আবার এন এর সূত্র হচ্ছে, আগে তো আমার কি লাগবে, কিউ লাগবে আমার, কিউ সমান আইটি, টি এর মান দেওয়া আছে এখানে। এখন এইখানে আমরা কি করব, এখান থেকে আমরা আইটি পাচ্ছি, টি দিয়ে ভাগ করে দিতে পারি আমি, তাহলে এখান থেকে আমরা আই সমান কি পাবো, ভিএল ইন্টু এফ ডিভাইডেড বাই 22.4 ইন্টু টি, এটা পাই আমরা, ভিএল ইন্টু এফ ডিভাইডেড 22.4 ইন্টু টি।
এইটা পাচ্ছি। এখন এই জায়গায় এক হয় না তো, সালফিউরিক অ্যাসিড থেকে তো আমরা দুইটা হাইড্রোজেন আয়ন পাই না, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে দুইটা ইলেকট্রন যেতে হবে, তো এখান থেকে আমরা 2 পাবো, তার মানে এই জায়গাটাতে 2 গুণ হবে। তাহলে এইবারে মান বসিয়ে দিলে হয়ে যাচ্ছে VL 22.4, তাহলে 0.5 আসবে এখানে, এখানে আসবে 96,500, এখানে তোমার থাকবে 2, নিচে আসে 22.4, আর 1.5 ঘন্টা মানে 1.5 ইন্টু 60, এটা ক্যালকুলেটার বসাই দিবা। দেখি আমরা ক্যালকুলেটার করলে কত আসে। 0.799.7 এইটা আসে, 799 এই 78 এটা আসে। আচ্ছা, কপার কোষের ই নট এর মান যদি এত হয় তবে গিবসের মুক্ত শক্তির মান কত হবে? গিবসের মুক্ত শক্তি এখানে কত হবে এটা বের করতে বলছে। তো গিবসের মুক্ত শক্তি বের করার সূত্র এটা আগে মনে রাখতে হবে। গিবসের মুক্ত শক্তির সূত্র বইয়ে আছে যে মাইনাস এন এফ নট, এন না আমরা ই বলবো, ই এফ নট মাইনাস ই এফ ইন্টু ই নট সেল, এইটা। ই বলতে যতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, তো এখানে আমরা জানি দুইটা ইলেকট্রন প্রবাহিত হবে, 96,500 এফ এর মান, আর ই নট সেলের মানটা আগে এখানে বের করে নিতে হবে তোমার, এখানে দেওয়া আছে 0.337 মাইনাস। এখন মাইনাস হবে নাকি প্লাস হবে এটাই হচ্ছে কথা, তাই একটু খেয়াল করো, এখানে কপারের ই নটের মান দেওয়া আছে, কপারের এখানে কোনটা দেওয়া আছে, কপার সালফেট থেকে কপার বিজারণ বিভব দেওয়া আছে, আমাকে জারণ বিভব নিতে হবে এখানে ই নট সেলে, কারণ হ্যাঁ এখানে এটাই নিতে হবে, কপারের বিজারণ বিভব দেওয়া আছে, কপারের এখানে তোমার জারণ বিভব নিতে হবে, নাকি কি এখানে কপার 2+ থেকে কপার কোষের ই নটের মান 0.337। আচ্ছা সমস্যা নাই, এখানে এটা বিজারণ বিভবই দেওয়া আছে, তো এখানে তোমার যেটা দেওয়া থাকবে সেটাই নিতে হবে। এই দেখো এখানে কপার 2+ থেকে কপার বলছে, তাই তো বিজারণ বিভবই নিতে হবে, তাই এখানে তো কোনো নেগেটিভ পজিটিভ নেই, তাহলে তো কোনো সমস্যা নাই। তো এটা গুণ করে দাও, টোটালি গুণ করে দিলে কত আসে, সব কিলোজুলি আছে, তার মানে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে, 2 শূন্যয় 2 শূন্য চলে যায়, তাহলে আমরা 49 65 পয়েন্ট এটা আসতেছে। আচ্ছা এবার বলছে হাইড্রোজেন ফুয়েল সেলের কর্মদক্ষতা কত হবে। তা কর্মদক্ষতার জন্য এখানে তুমি বের করবা কর্মদক্ষতা মানে ডেল জি বাই ডেল এইচ, ডেল জি বলতে গিবসের মুক্ত শক্তি ইন্টু এই 100%, এই গিবসের মুক্ত শক্তিটা বের করতে হবে, গিবসের মুক্ত শক্তি কি মাইনাস ই এফ ই নট সেল ডিভাইডেড বাই ডেল এইচ ইন্টু 100%। তাই ই এর মান কত, হাইড্রোজেন ফুয়েল সেলের জন্য ই এর মান তো 2, 96,500, আর ই নট সেল হাইড্রোজেন ফুয়েল সেলের ই নট সেলটা মুখস্থ করতে হবে, হাইড্রোজেনের কোষ বিভব কত 1.23 না, হাইড্রোজেন ফুয়েল সেলের কোষ বিভব কত, হাইড্রোজেন ফুয়েল সেলের কোষ বিভব হচ্ছে 1.23 ভোল্ট, তাহলে এইটা ডিভাইডেড বাই ডেল এইচ এর মান কত দেওয়া আছে 284.5 কিলোজুল, এটাকে কিলো থেকে তুমি জুলে করে নাও ইন্টু 100%, এটা ক্যালকুলেশন করো, করলে আসে কত 83 পয়েন্ট সামথিং এটা আসে।